মাসখানেক আগে সামান্য কেনাকাটার জন্য এক সন্ধ্যেবেলা গড়িয়াহাটে গেছিলাম। একটা বেড কভার দেখে ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। দরদাম করছি, হঠাৎই পিঠে একটা ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে ফিরে তাকালাম। দেখি মানালি। এতদিন পর মানালিকে দেখে খুব আনন্দ হলো। মনে পড়ে গেল সেই কলেজ জীবনের প্রাণবন্ত দিনগুলোর কথা। কিন্তু মানালির একই চেহারা হয়েছে, কেউ যেন রুক্ষ লাগছে। গায়ে রংটা তামাটে হয়ে গেছে, চোখ দুটো কোটরে, মাথার চুল সামনের দিকে অনেকটা উঠে গেছে, পরনে একটা আধময়লা ছাপা শাড়ি, অদ্ভুত ভাবে গলাটা আঁচল দিয়ে ঢাকা। অথচ কি সুন্দরী না দেখতে ছিল মানালিকে। যেমন গায়ের রং, তেমনি এক মাথা ঘন কালো চুল কোমর পর্যন্ত ছাপানো, আর চোখ দুটো টানা টানা। কিন্তু বাঁ গালের ছোট্ট তিলটা ঠিক আগের মতোই আছে। ওর দিকে তাকিয়ে আমি কিছুক্ষণের জন্য আশ্চর্য হয়ে গেছিলাম। দোকানদারের কড়া কথায় হঠাৎই সম্বিত ফিরে পেলাম। মানালির হাতটা ধরে একটু টেনে রাস্তার ধারে একটা ছোট্ট গাছের নিচে সরে এলাম। কিরে, তুই হঠাৎ এখানে? কি চেহারা করেছিস? তোকে হঠাৎ মনে পড়লো, তাই চলে এলাম। আচ্ছা, তোর সঙ্গে কতদিন পর দেখা বলতো? হ্যাঁ, তা প্রায় 10 বছর হবে। এই 10 বছর তোকে না দেখে থাকতে পারলাম কই। মানালির গলাটা কেমন যেন ধরা ধরা মনে হলো। আমি ওকে বললাম, চল চল আমার বাড়ি চল। এই বেশি দূরে নয়, সামনেই, রবির কাছে। না না, আজ থাক বরং। আচ্ছা, তুই এখানে কোথায় এসেছিস বলতো? আমার বাড়ির সঙ্গে তোর যোগাযোগ এখনো আছে? শুধু তোকে দেখতে এলাম। পুরনো বন্ধুদের মধ্যে তোকেই আমার বেশি মনে পড়তো। তুই আমাকে কত ভালোবাসতিস, মনে পড়ে? বিকেলবেলা আমরা দুজনে হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে গিয়ে বসতাম। কি সুন্দর ছিল সেই দিনগুলো, না? খুব ছোটবেলায় মানালির বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দুর্গাপুরে মামার কাছে মানুষ। কলকাতার হস্টেলে রেখে মামা তাকে বিয়ে পাশ করান। দুর্গাপুরে আবার ফিরে গিয়ে সুরঞ্জন নামে একটা ছেলের প্রেমে সে পড়ে, তাকে বিয়েও করে। তারপর সুরঞ্জনের সঙ্গে সে নয়ডায় চলে যায়। সুরঞ্জন সেখানে একটা প্রাইভেট ফার্মে চাকরি পায়। মানালির ব্যাপারে এইটুকুই জানতাম, কারণ হস্টেল থেকে যাবার পর ওর সঙ্গে বেশ কিছুদিন চিঠিপত্রের আদান প্রদান ছিল। তারপর হঠাৎই তা বন্ধ হয়ে যায়। কিছুতেই মানালিকে ছেড়ে দিতে ইচ্ছে করে না আমার। আমি বলি, এতদিন পর তোর সঙ্গে দেখা হয়েছে, তোকে কি আমি এমনি ছেড়ে দেবো? চল আমার বাড়িতে, চুটিয়ে একটু আড্ডা মারা যাবে। হঠাৎ মানালি তার গলার আঁচলটা আরো টেনে চমকে দুপা পিছিয়ে গেল। আমার সে উপায় নেই। বললাম তো, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, তো দেখা তো এখানে হয়ে গেল। চলি। এরপর মানালি হঠাৎই গড়িয়াহাটে জনারণ্যে কোথায় যে মিশে গেল, তার নাগালই আমি পেলাম না। বাড়িতে ফিরে রাতে শুয়ে অনেকক্ষণ মানালির কথা ভেবেছি। কখন যে দু চোখের পাতায় ঘুম নেমে এসেছে জানিও না। এরপর প্রায় মাসখানেক কেটে গেছে। আমার কলেজের আর এক পুরনো বন্ধু সুদীপ আমেরিকা থেকে ফিরে এসেছে। আমার ফোন নাম্বার জোগাড় করে আমার সঙ্গে যোগাযোগ করেছে। ওকে আমার বাড়িতে এক রবিবারে আসার জন্য নেমন্তন্ন করলাম। দু বন্ধুতে অনেক গল্প হলো। প্রায় 10 বছর পরে দেখা। গল্প যেন আর ফুরোয় না। কথায় কথায় মানালির কথা উঠল। ওর কথা আমিই বললাম। জানিস সুদীপ, সেদিন মানালির সঙ্গে গড়িয়াহাটে দেখা। কি চেহারা হয়েছে এখন! সুদীপ চমকে উঠল। তুই কি পাগল হয়ে গেছিস? কাকে দেখতে কাকে দেখেছিস তার ঠিক নেই। ও তো 7 বছর আগে মারা গেছে, তুই জানতিস না? সুদীপের কথাটা শুনে আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। সামনে সবকিছু আবছা দেখছিলাম। তাহলে সেদিন গড়িয়াহাটে কাকে দেখলাম? না, চিনতে আমার একটুও ভুল হয়নি। সেদিন মানালি ছাড়া
সেটা আর কেউ হতে পারে না। সুদীপকে কোনো মতে বললাম, আচ্ছা তুই এত সব জানলে কি করে বলতো? কেন, আত্রেয়ীর কথা তোর মনে নেই? আরে ওই আমাদের সঙ্গে পড়তো, একটু কালো বেটে করে। আত্রেয়ী? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। আত্রেয়ী বললো যে ও মানালির হাজবেন্ড মানে সুরঞ্জনকে চিনত, কেননা সুরঞ্জন যেখানে থাকতো সেখানে আত্রেয়ী বিয়ে হয়েছিল। তো ওই আত্রেয়ী আমাকে সব ঘটনা বলে। এরপর সুদীপ সংক্ষেপে আমাকে যা বলে তা হলো এই: প্রথমে মানালি ওর মামার অমতে ভালোবেসে বিয়ে করে তার স্বামী সুরঞ্জনের সঙ্গে নয়ডায় থাকতে শুরু করে। একটা ছোট্ট বাড়ি ভাড়া নেয়। সুরঞ্জন একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো সেখানে। প্রথম কিছুদিন ওদের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল, কিন্তু সুরঞ্জনের আসল রূপ কয়েকদিনের মধ্যেই ধরা পড়ল। গভীর রাতে প্রায় প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় সে মানালির সঙ্গে দুর্ব্যবহার করত, এমনকি তার গায়েও হাত তুলত। সংসারে টাকা পয়সা দিত না। বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসতে শুরু করলো। বাড়িতে অনেক রাত অব্দি চলত হইচই ফুর্তির আসর। যেটুকু টাকা সে আয় করত তা উড়িয়ে দিত। সংসারটাকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য মানালি শাড়িতে চুমকি জড়ি বসানোর কাজ শুরু করলো। একদিন গন্ডগোল চরমে উঠল। সুরঞ্জন মানালিকে অন্য পথে রোজগারের জন্য বাধ্য করতে চেষ্টা করল। তুমি আমার কথা শুনবে কিনা বলো? না, আমি কিছুতেই পারবো না। পারবে না মানে? কেন? আমরা দুজনে যা আয় করি তাতে তোমাদের ভালোভাবেই চলে যাওয়ার কথা সুরঞ্জন। না, এভাবে চলাটা জীবন নয়। আমি আরো 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 ভালো থাকতে চাই, আরো 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 টাকা চাই আমার। তাই বলে স্বামী হয়ে তুমি আমাকে অন্য পুরুষের কাছে যেতে বলছো? এত টাকা আমাদের কিসে লাগবে? ছি 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 ছি, এ তো শুধু পাপ। পাপ? পাপ পুণ্য দেখাতে এসেছে। থাকতে তো মামার ঘরে, আমার ঘাড়ে না ঝুললে দুদিন পরে তো মেরে তোমায় বিদায় করে দিত। তাই হয়তো দিত, কিন্তু সেটাও আমার ভালো ছিল। কি ভুলটাই যে করেছি আমি, সেটা এখন বুঝতে পারছি। ভুল যখন করেছো আসল তো তার দিতেই হবে। যা বলছি চুপচাপ শুনবে। এমনি কি আর এই রূপকে ঘরে এনেছি? যদি কাজে না লাগে তাহলে এই রূপের দাম কোথায়? শোনো, কাল সন্ধেবেলা সেজে গুজে থাকবে, আর আমার বন্ধু বান্ধবদের একটু মনোরঞ্জন করবে। হায় ভগবান, এর থেকে তো মৃত্যু ভালো ছিল। সেদিন সন্ধেবেলা ভালো মানুষের মতোই ঘরে ফিরেছিল সুরঞ্জন। কয়েকদিন মানালির সঙ্গে সে ভালো ব্যবহারই করছিল। দাম্পত্য জীবন বেশ স্বাভাবিকই চলছিল। মানালি ভাবলো কালবৈশাখীর ঈশান কোণের মেঘ ধীরে ধীরে কেটে আবার বোধহয় অস্তরাগের শেষ সূর্যোদয়ের আলো ওদের জীবনকে পূর্ণ আলোয় ভরিয়ে তুলবে। কিন্তু ঈশান কোণের মেঘ সত্যি কাটেনি। ঝড়ে তোলপাড় করে দিয়ে গেছিল মানালির জীবনকে। ফাল্গুন মাসের প্রায় শেষ। নয়ডার ওদিকে ঠান্ডাটা একটু দেরিতেই যায়। সুরঞ্জন সেদিন 5 জন বন্ধু নিয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরল। সঙ্গে প্রচুর খাবার দাবার, আর তার সঙ্গে আরো অনেক কিছু। এসেই সে মানালিকে ডাকাডাকি শুরু করল। মানালি, মানালি, এই মানালি। মানালি সামনে আসতেই সুরঞ্জন তাকে দেখে বেশ রেগে গেল। আচ্ছা, একটু সেজে গুজে কি থাকা যায় না? বন্ধুদের মধ্যে একজন বলে উঠল, এই ঢের, এর থেকে আর কি সেজে গুজে থাকবে? 5 জনের চোখ তখন মানালির আপাদমস্তক নিরীক্ষণ করছিল। ওদের দেখে মানালির সারা শরীর ঘেন্নায় রিরি করে উঠল। অনিচ্ছা সত্ত্বেও খাবার পরিবেশন করতে হলো। খাওয়া দাওয়া আর গল্পের আসর বেশ রাত পর্যন্ত জমে উঠল। দেখেছিলাম সুরঞ্জন,
তোমার বউ খাবে না? হ্যাঁ হ্যাঁ, খাবে খাবে। খাবে না মানে? এক মিনিট। ছাড়ো প্লিজ, আমায় ছাড়ো। এসো বলছি, ছাড়ো, এসো বলছি। আমার হাত ছাড়ো। না, তোমাকে হাত ছাড়ো প্লিজ। মানালির হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে ওদের সামনে নিয়ে এলো সুরঞ্জন। বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। প্রত্যেকের লাল চোখ তখন মানালির দিকে। আপনারা আমাকে যেতে দিন। কি করছেন? আমাকে ছেড়ে দিন। তখন প্রায় ভোর। মানালি তার নিজের দেহটাকে টানতে টানতে কোন রকমে দরজার কাছে এলো। খুব কষ্ট করে দরজা ধরে উঠে দাঁড়ালো। ঘরের দিকে চেয়ে দেখলো সারাটা ঘরে গ্লাস আর পরিত্যক্ত খাবার ছড়ানো রয়েছে। নরপশুগুলো সব চলে গেছে। একমাত্র সুরঞ্জন অকাতরে ঘুমোচ্ছে ক্যাম্প খাটে। অনেকক্ষণ এক দৃষ্টিতে মানালি ওর দিকে তাকিয়ে রইল। কি সাংঘাতিক লোক! এই লোকটাকে বিশ্বাস করে মামার ঘর ছেড়ে ভালোবেসে তাকে বিয়ে করেছিল না, আর এক মুহূর্ত নয়। এই নরকের পশুর সঙ্গে আর সংসার নয়। কিন্তু কি করবে মানালি? এখান থেকে কি পালাবে? কিন্তু না, পালিয়ে যাবে কোথায়? লোক সমাজে সে আর মুখ দেখাতে পারবে না। মন ভারাক্রান্ত হয়ে ওঠে। না, এ জীবন সে আর রাখবেই না। এই গ্লানি নিয়ে সে আর এই পৃথিবীতে থাকবে না। এরপর সে ধীরে ধীরে দরজা খুলে চলে যায় বাড়ির পিছনে। সেখানে একটা বড় গাছের ডালে শাড়িটা পেঁচিয়ে সে নিজেকে ঝুলিয়ে দিল। তারপর সুরঞ্জন গ্রেপ্তার হলো। 7 বছর জেল কাটার পর জোরালো কিছু প্রমাণ না থাকার জন্য বন্ধুদের সাহায্যে কেস হালকা করে ছাড়াও পেয়ে গেল। জেল থেকে বেরোনোর পর ধীরে ধীরে নিজেকে পাল্টাতে শুরু করলো সে। মানালির সঙ্গে যা করেছে তার জন্য আজ অনেকটাই অনুতপ্ত সে। সত্যিই যে সেদিনের ঘটনা নিয়ে এতটা বাড়াবাড়ি হবে তা ভাবতেই পারেনি সুরঞ্জন। কিছুতেই আগের বাড়িটায় আর থাকতে ইচ্ছে করলো না তার। ওই বাড়িটা বিক্রি করে বেশ কিছুটা দূরে অন্য একটা ব্লকে নতুন একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠল সে। হাইওয়ে থেকে অনেকটা ভেতরে বাড়িটা, গাছপালা দিয়ে চারদিক ঘেরা। এদিকটায় এখনো অনেক ফাঁকা জমি পড়ে আছে, যার ফলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির মধ্যে দূরত্ব অনেকখানি। ছোট্ট একটা কারখানায় কাজও জুটিয়ে নেয় সুরঞ্জন। আর সেই কারখানা থেকে ফিরতে ফিরতে রাত 9টা-10টা বেজে যায়। হোটেল থেকে খাবার আনিয়ে খেতে বসে সুরঞ্জন। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। মানালি যে রাতে আত্মহত্যা করে, সে রাতে যে 5 বন্ধু তার বাড়িতে এসেছিল তাদের মধ্যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ সুইসাইড করেছে, কেউ প্রচন্ড অসুস্থ হয়ে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর 2 জন যে কোথায় নিখোঁজ হয়ে গেছে তার কোনো হদিশই পাওয়া যায়নি। প্রতি রাতে কিছুতেই নিশ্চিন্তে ঘুমোতে পারে না সুরঞ্জন। ঘুমিয়ে আসতে চায় না কিছুতেই। বিছানা এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেও একটু পরেই মনে হয় ঘরের মধ্যে কি যেন ঘুরে বেড়াচ্ছে। শুনতে পায় হাতের চুরি শব্দ, মাঝে মাঝে ফোঁপানো একটা কান্নার শব্দ। কোনো সময় কোনো এক মেয়ের খিলখিল হাসিতে ফেটে পড়ার আওয়াজ। আবার কোনো সময় একটা চাপা আক্রোশের গর্জন। ঘুম ভেঙে যায় সুরঞ্জনের। প্রচন্ড ভয়ে বিছানা ছেড়ে উঠে পাশের বসার ঘরে গিয়ে বসে, কিন্তু সেখানেও এই আওয়াজগুলো তাকে ধাওয়া করে আসে। কোনো কোনো সময় ছাদের উপর একটা ভারী কিছু টানা শব্দও শুনতে পায় সে। তখন কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করে সুরঞ্জন। তারপরেই কোনো কোনো দিন সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফিরে আসার পর আবার স্বাভাবিক হয়ে যায় সবকিছু। সব ঘটনাগুলো মনে পড়লে ভয়ে আঁতকে ওঠে সে।
তাহলে কি তার বন্ধুরাও এভাবেই শেষ পর্যন্ত, তাহলে কি তার নিজেরও ওই একই অবস্থা হবে? তাহলে কি মানালির অতৃপ্ত আত্মা এইভাবে তার প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছে? নিজেকে একটু সাহস দেওয়ার জন্য সে ভাবে, না না, এইগুলো নিয়ে বেশি ভাবাটা ঠিক হচ্ছে না। মানালির মৃত্যুর জন্য তার দায় অবশ্যই আছে, এর জন্য সে আত্মগ্লানিতে জর্জরিত। কিন্তু মানালির অশরীরী আত্মা এসে তাকে ভয় দেখাচ্ছে, তাড়া করছে, ঘুমোতে দিচ্ছে না, এইগুলো মনে করাটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দিনের পর দিন না ঘুমিয়ে হয়তো এইসব সমস্যা তৈরি হয়েছে, ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে, এইসব ভেবে মনে সাহস সঞ্চয় করে কারখানায় বেরিয়ে যায় সে। কিন্তু রাত এলেই আবার সেই একই ঘটনা ঘটতে থাকে তার বাড়িতে। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কিছুতেই নিস্তার পায় না সে। সেদিনও হালকা একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েছিল সুরঞ্জন। বন্ধুদের কথা, মানালির কথা, এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরও পায়নি। হঠাৎ দরজায় বারবার কলিং বেলের আওয়াজ শুনে হকচকিয়ে বিছানা থেকে উঠে পড়ে সে। দরজার বাইরে কেউ একজন অধৈর্য হয়ে এক নাগাড়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে কেমন যেন দিশাহারা হয়ে পড়ে সে। এত রাতে তার কাছে কে আসতে পারে? তবে কি মানালি? বাইরে তখন শোঁ শোঁ করে ঝোড়ো হাওয়া বইছে, ঝড়ের তাণ্ডবে সারা ঘর লন্ডভন্ড। দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারের পাতাগুলো ফরফর করে উঠছে। বিদ্যুতের আলোয় সুরঞ্জনের চোখে পড়ল ক্যালেন্ডারটা। আজ 12ই মার্চ। এই দিনই তো মানালি। তাহলে কি অনেকক্ষণ ধরে যে দরজার বাইরে কলিং বেল বাজাচ্ছে সে আর অন্য কেউ নয়, মানালি। এতদিন পর এবার কি সুরঞ্জনের পালা? ভয়ে হাত পা অবশ হয়ে এলো তার, জোরে চিৎকার করতেও পারল না। তার শরীরের সেই শক্তিটুকু কেউ যেন কেড়ে নিয়েছে। সমস্ত শরীর ঘামে জবজবে। হঠাৎ হঠাৎ দরজা খোলার আওয়াজে চমকে ওঠে সে। সদর দরজা তো ভিতর থেকে বন্ধ করা ছিল, তাহলে সেই দরজা খুলে গেল কিভাবে? আচ্ছা, দরজাটা কি কেউ ভেঙে ফেললো বাইরে থেকে? না 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 না, কোনো মানুষের পক্ষে এই দরজা ভেঙে ফেলা একেবারে অসম্ভব। তবে নিশ্চয়ই কোনো অশান্ত আত্মার উপস্থিতি। এইসব ভাবতে ভাবতে কেউ একজন এগিয়ে আসছে তাকে সোজা তার ঘরের দিকে। ঘর থেকে বেরিয়ে পিছনের দরজা দিয়ে বাড়ির বাইরে পালিয়ে আসে সুরঞ্জন। ঝড়ের তাণ্ডব আছড়ে পড়ে তার উপর। আর এক মুহূর্ত এই জায়গাটা নিরাপদ নয় মনে করে সে দৌড়তে লাগলো ফাঁকা রাস্তা ধরে। তার পিছনে কেউ যেন দুরন্ত গতিতে তাড়া করে আসছে। প্রাণ ভয়ে আরো জোরে দৌড়তে শুরু করে সুরঞ্জন। হাইওয়ে নয় বলে এ রাস্তায় গাড়ি চলাচল নেই বললেই চলে। কিছুটা দৌড়ে যাওয়ার পর রাস্তা হারিয়ে ফেলে সে, তবু কিছুতেই ছোটা থামায় না। ক্লান্তিতে, জল তেষ্টায়, ভয়ে রাস্তায় একসময় লুটিয়ে পড়ে। মুখ থুবড়ে পড়ে যেতেই ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাতের ছোঁয়া পায় সে। পিছনে ফিরে তাকাতেই বিদ্যুতের আলোয় দেখতে পায় মানালির বিভৎস মুখ। চোখ দুটো লাল, সারা মুখটা কাগজের মতন সাদা, আর তার মুখের নীল নীল শিরাগুলো ফুটে উঠেছে। ধীরে 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 তার দুটো হাত সুরঞ্জনের গলায় চেপে বসতে থাকে। আর সেই হাতের বিভৎস লম্বা লম্বা নখ তার গলার মাংস চিরে ভেতরে ঢুকে যেতে থাকে। সমস্ত গায়ের চোর একসঙ্গে এনে সুরঞ্জন এক ঝটকায় সেই দুটো হাত সরিয়ে মাটি থেকে উঠে আবার ছুটতে শুরু করে। আর ছুটতে ছুটতে বুঝতে পারে তার গলা থেকে অঝোর ধারায় রক্ত বেয়ে সারা শরীরে গড়িয়ে পড়ছে। আর সে সব কিছু উপেক্ষা করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে। হঠাৎ একটা শক্ত কিছুর সঙ্গে বেশ জোরে ধাক্কা লাগে। রাস্তা শেষ হয়ে একটা বাড়ির কম্পাউন্ডের ভেতর ঢুকে পড়েছে সে। আর সেই কম্পাউন্ডেরই
একটা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তার। কপালটা ধীরে ধীরে ফুলে উঠছে। কিন্তু কিন্তু এই জায়গাটা এত এত চেনা কেন লাগছে? একটা হাসির শব্দে সে চমকে ওঠে। এখানেও মানালির প্রেতাত্মা এসে পৌঁছেছে। পালাবার মতো আর এক ফোঁটা শক্তি এখন সুরঞ্জনের গায়ে নেই। যাই ঘটুক না কেন তাকে মেনে নেওয়া ছাড়া এখন তার কাছে আর অন্য কোনো উপায় নেই। তার মনে পড়ল 7 বছর আগের সেই নিষ্ঠুর রাতটার কথা। সুরঞ্জনের 5 বন্ধু মানালির উপর বর্বর অত্যাচার করার পর এখানে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে মানালি। সেই থেকে তার অতৃপ্ত আত্মা প্রতিহিংসা নেবার জন্য চলে ভুগে মরছে। একে একে 5 বন্ধুকে শাস্তি দেবার পর আজ সুরঞ্জনের পালা। তবু বাঁচবার জন্য একবার শেষ চেষ্টা করে সুরঞ্জন। মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সোজা হতেই সেই প্রেতাত্মা তাকে এক ধাক্কায় গাছের গায়ে চেপে ধরে। দম বন্ধ হয়ে আসে সুরঞ্জনের। কিন্তু কিছুতেই মানালির সেই হাতের শক্ত বেড় থেকে ছাড়াতে পারে না নিজেকে। নিঃশ্বাস নেবার আপ্রাণ চেষ্টা করতে করতে সে বাঁচবার জন্য কাতর অনুরোধ করে মানালিকে, আমাকে বাঁচতে দাও মানালি, আমি সত্যি সত্যি ভুল করেছি, আমাকে বাঁচতে দাও মানালি। সেদিন যখন আমি হাত জোর করে তোমার বন্ধুদের কাছ থেকে মুক্তি চেয়েছিলাম তখন কোথায় ছিলে তুমি? বাঁচতে দাও। দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে গিয়েছিলে। আমার কোনো কথায় তুমি সেদিন কান দাওনি। তুমি আমায় যে কোনো শাস্তি দাও মানালি, শুধু আমাকে মেরে ফেলো না, আমাকে মেরে ফেলো না, আমাকে মেরে ফেলো না। এই কথার উত্তরে অমানসিক হাসিতে ফেটে পড়ে। তো বড় অপরাধ করার পরেও বেঁচে থাকতে তোমার লজ্জা করছে না সুরঞ্জন? তারপর বলে, না সুরঞ্জন, আজই তোমার শেষ দিন। আজ তোমাকে শেষ করে আমি শুদ্ধ হব সুরঞ্জন। আজ তোমার শেষ দিন। পিঠের দিক থেকে হঠাৎ এক ধাক্কায় সামনে এগিয়ে যায় সুরঞ্জন। ফিরে দেখার উপায় নেই কে ধাক্কাটা মারল, কারণ ঘাড়টা কোনো এক শক্তি শক্ত মুঠোয় ধরে আছে। বিদ্যুতের আলোয় সুরঞ্জন স্পষ্ট দেখতে পায় গাছের ডাল থেকে একটা ফাঁস ঝুলছে। ঝড় তখন একটু কমেছে, তবু হাওয়ার সঙ্গে সঙ্গে সেই ফাঁসটা ঘড়ির পেন্ডুলামের মতন দুলছে। কোনো কিছু না ভেবে মন্ত্রমুগ্ধের মতো সুরঞ্জন ফাঁসটা গলিয়ে নেয় নিজের গলায়।